আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি বিজয় যাত্রা স্টুডিও থেকে। আচ্ছা, শুরুতেই বলতে চাই যে আপনাদের প্রাইমারি পরীক্ষা 9 তারিখ সকালের পরিবর্তে কিন্তু বিকাল অনুষ্ঠিত হবে। আচ্ছা, অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন। আমি আরেকবার একটু বলছি, অর্থাৎ প্রাইমারি পরীক্ষা আগামী 9 তারিখ, অর্থাৎ সকাল 10টার পরিবর্তে কিন্তু বেলা 3টায় অনুষ্ঠিত হবে এবং শেষ হবে হচ্ছে 4:30। আচ্ছা, আমাকে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আপনারা কষ্ট করে কমেন্টস করে জানাবেন। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের 200+ শিক্ষার্থী একদম শুরুতেই যুক্ত হয়ে গিয়েছেন। তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ক্লিয়ার শোনা যেয়ে থাকে এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যেয়ে থাকে, সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। সবাই একটু কমেন্টস করে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, আমাদের একদম পরীক্ষার শেষ মুহূর্তে চলে এসেছি এবং এই পরীক্ষার শেষ মুহূর্তে আপনি যত বেশি রিভিশন দিবেন তত বেশি কিন্তু পরীক্ষার হলে আপনার সবচেয়ে বেশি মনে থাকবে। এবং দেখবেন যে প্রাইমারি পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী ফেল করার, এই যে আপনাদের আমি লিখে দিলাম, বেশিরভাগ শিক্ষার্থী এই কথাটা মিলাই নিন। যখন পরীক্ষার হল থেকে বের হবেন তখন একটু মিলাই নিন যে জীবন আসলে কোথায় বড় ভুল করে ফেলেছেন। সাপোজ আপনি বিগত 5-6 মাস কঠোর পড়া দিছেন, অর্থাৎ প্রচুর পরিশ্রম করছেন প্রাইমারির জন্য, কিন্তু আপনি কি করছেন, আপনি শেষ বেলায় এসে একটা কাজ করেন নাই। আমি এটা সবাইকে বলে থাকি যে আপনি রিভিশন দেন নাই। আপনি রিভিশন যদি না দেন, আপনি হয়তো অনেক ভালো একটা প্রিপারেশন নিচ্ছেন, সব বিষয়ে আপনার প্রিপারেশন ভালো, কিন্তু এই রিভিশনের অভাবে আপনি মনে রাখবেন মিনিমাম আপনি 10 থেকে 12 মার্কস আপনি জানা জিনিস কিন্তু রিভিশন দেওয়ার অভাবে আপনি কিন্তু ভুল করবেন। এটা আপনি পরীক্ষার হলে মিলায় নিয়েন। তো এখনো কিন্তু সময় আছে আপনার হাতে 4 দিন, অর্থাৎ আপনি যদি রিভিশন দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি এই যে 10 থেকে 12 মার্কস আপনার পরীক্ষা থেকে কিন্তু হারিয়ে যাবে না। তো আজকে আমাদের যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছে, আচ্ছা দেখতে পাচ্ছি যে আচ্ছা আমরা স্যার তো এসএমএস পাইনি যে এক্সাম বিকেলে। আসলে এক্সাম সবকিছু এসএমএস পাওয়া মানে সঙ্গে সঙ্গে এসএমএস হয়তো বা পাবেন না, তবে এসএমএস আপনাদের হাতে আপনাদের কাছে যাবে ঠিকই। তবে পরীক্ষা কিন্তু বিকালে হচ্ছে, এটা কিন্তু একদম কনফার্ম, একদম অথেন্টিক নিউজ। এবং বিজয় যাত্রা কিন্তু কখনোই মানে কোনো কিছু শিওর না হয়ে দেয় না। তো আপনারা শিওর থাকেন পরীক্ষা কিন্তু আপনাদের বিকাল বেলা অনুষ্ঠিত হবে। তো আমি যে কথা বলছিলাম যে অনেক শিক্ষার্থী এই 5 থেকে 6 মাস একদম ভালো একটা প্রিপারেশন নেওয়ার পরও জাস্ট এই রিভিশন দেওয়ার অভাবে তারা কিন্তু 10 থেকে 12 মার্কস হারাবে। এবং আমাদের এই আয়োজন ম্যারাথন ক্লাসটি কিন্তু আমরা যে নিয়মগুলো প্রাইমারি পরীক্ষার জন্য বারবার আসে, দেখেন এখানে কিন্তু আমরা আমরা কিন্তু কেউই জানি না, আমরা কিন্তু কেউই প্রশ্ন করব না, কেউই জানে না যে প্রশ্ন কোথা থেকে আসবে। তবে পরীক্ষার হলে যাওয়ার সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে আপনার ভালো একটা প্রিপারেশন। এবং সে ভালো একটা প্রিপারেশন আপনি কিভাবে নেবেন, আপনি যখনই পরীক্ষার্থী হন তখন কিন্তু সবার আগে আপনার মাথায় আসবে যে প্রাইমারিতে আসলে কেমন টাইপের পরীক্ষার প্রশ্ন হয়। আপনি যদি এই কেমন মানে কিভাবে পরীক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এক কথায় যদি আপনি প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। তেমনি ভাবে আসলে যে নিয়মগুলো থেকে বারবার আসে এরকম কিন্তু আমরা 100 নিয়ম, আমরা কিন্তু 100 রুলস প্লাস হচ্ছে 100 কোর্স রেডি করেছি। হয়তোবা আপনারা এই ধরনের মানে ফুল A to Z মানে হুবই দাড়ি কমা সেম হয়তোবা করছেন না পেলেও অ্যাটলিস্ট এই টাইপের রুলস থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো আশা রাখতে পারেন যে যারা আজকের সলভ ক্লাস করবেন, আজ গতদিন আমি আসলে প্রাইমারির জন্য পার্ট 1 ইংরেজি গ্রামার ক্লাস নিয়েছিলাম, আজকে ইনশাল্লাহ একদম সে 100 নিয়মে কিন্তু আজকে 2য় নাম্বার ক্লাস, ইনশাল্লাহ বাকিগুলো প্রশ্নগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এবং যারা আমরা ঘোষণা দিয়েছি যে 100 নিয়মের যে পিডিএফটা, সেই পিডিএফটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব। 100 নিয়মের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিব। দেখেন, আমরা যদি শুধুমাত্র আপনাদেরকে পিডিএফ প্রশ্ন দিতাম তাহলে কিন্তু যেহেতু ইংরেজি বিষয়, সাধারণ জ্ঞান হলে বা বিজ্ঞান হলে ভিন্ন বিষয়, সেটা হয়তো আপনি মুখস্থ করে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু আমরা কিন্তু ফ্রি পিডিএফ এর পাশাপাশি যেহেতু ইংরেজি গণিত এই দুইটা বিষয় কিন্তু মানে বোঝা লাগে, মাথার মগজ দিয়ে বোঝা লাগে,
আপনি কিন্তু এটা মুখস্থ করে কোনোভাবে পরীক্ষার হলে কমন ফেলতে পারবেন না। আপনাকে অবশ্যই রুলস জেনে, আপনাকে অবশ্যই নিয়ম জেনে কিন্তু এগোতে হবে। এজন্য আমরা একদম পরীক্ষার যে প্রশ্ন, যে প্যাটার্নে পরীক্ষা প্রশ্ন হবে সেই প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু আমরা আপনাদেরকে সলভ করে দিচ্ছি, তো সবাই টাইম দিলাম হচ্ছে মাত্র 30 সেকেন্ড। যারা আজকের ক্লাসের 100 নিয়মের পিডিএফ নিতে চান তারা ক্লাসটি করবেন, দ্রুত ক্লাসটি শেয়ার করবেন এবং সবাই রিয়াক্ট দিয়ে, অর্থাৎ শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে একটু দ্রুত সবাই ডান লিখে জানাবেন। শেয়ার প্লাস রিয়াক্ট দিয়ে সবাই একটু দ্রুত ডান লিখে জানাবেন। আমরা 30 সেকেন্ডের মধ্যে ক্লাসটি শুরু করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, এবং অবশ্যই যারা শেয়ার করবেন, শেয়ার করে ডান লিখে জানাবেন। এবং এই শীতের মধ্যে, এই কনকনে শীতের মধ্যে আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি। ঢাকার আবহাওয়া কিন্তু অলরেডি আজকে 13-14 ডিগ্রি সেলসিয়াস, মেবি খুবই ঠান্ডা। তো যে যেখান থেকে আছেন, বাংলাদেশে কিন্তু প্রচন্ড আসলে শীত বিরাজ করছে এই মুহূর্তে। তো যারা আসলে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা কে কোন জেলা থেকে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং আমি কিছু কমেন্টস পড়ে আমি কিন্তু মূল ক্লাসে চলে যাব। এবং অবশ্যই কিন্তু আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে ইংরেজির কিন্তু বরাবর মাত্র ইনশাল্লাহ একটা ধামাকা ক্লাস হয়, বরাবর মতো কিন্তু আজকে ইনশাল্লাহ ধামাকা ক্লাস হবে। এবং আমাদের টার্গেট হচ্ছে ইংরেজিতে 25-22-23 উঠানো, এবং এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং পুরোটাই কিন্তু আল্লাহ ভরসা। এবং যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত সবাই ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন। এবং এই শীতের মধ্যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। এবং কিন্তু আমি এখনই আপনাদের মেন ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। এবং অবশ্য সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। এবং আমরা বিজয় যাত্রায় কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। এবং প্রাইমারি পরীক্ষা পিছিয়েও কিন্তু আমরা ফ্রি ক্লাস পিছাইনি, ফ্রি ক্লাস কিন্তু বন্ধ করিনি। এবং ইনশাল্লাহ আমরা বিজয় যাত্রা টিম প্রাইমারি পরীক্ষা হওয়ার পরে নিবন্ধনের জন্য কিন্তু আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো, কথা দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তাসনিয়া দেখছেন খুলনা থেকে। আচ্ছা, শারমিন সুলতানা ইতিমনি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, কুমিল্লা রসমালাই জেলা থেকে যুক্ত হয়েছেন। তাবাসসুম রহমান মৌ বাগেরহাট থেকে দেখছেন। বাগেরহাট ওদিকে অনেক ঠান্ডা। আচ্ছা, এমএসটি ঋতু লিখেছেন শেয়ার ডান। এমএসটি সুবর্ণা আক্তার রংপুর থেকে, উত্তরবঙ্গ থেকে দেখছেন। উত্তরবঙ্গের শীত কিন্তু মারাত্মক ভয়াবহ। আমি রিসেন্টলি কুড়িগ্রামে গিয়েছিলাম। তো রংপুর কুড়িগ্রামের মানে ওদিকে তো আমার বাড়ি না, তো যেহেতু আজকে মানে প্রথমবারের মতো গিয়েছিলাম কুড়িগ্রামে, তো মানে শীতে একদম জবুথবু অবস্থা। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ যারা আসলে কমেন্টস করেছেন। এবং অলরেডি আমাদের 550 শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন। আমি কিন্তু এখনই আমার মেন ক্লাসে চলে যাব, আর বেশি না, কয়েকটা কমেন্টস করবো। আচ্ছা, এআর রাবেয়া শিকদার পটুয়াখালী থেকে রয়েছেন। এবি আবদুল্লাহ মামুন সিং থেকে যুক্ত হয়েছেন। শেয়ার ডান রিয়াক্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তানভীর ইসলাম যশোর থেকে রয়েছেন। ঐশী দত্ত চিটাগং। এই আমাদের এরিয়াতে মানে যশোর, নড়াইল, এই সাতক্ষীরা এই এলাকায় কিন্তু শীতের মধ্যে মানে খেজুর রস খুবই বিখ্যাত। এবং এই গ্রামে যারা আছেন তারা কিন্তু খেজুর রসের পিঠা মিস করবে না। যদিও আমি ঢাকায় আছি, আমার যদি সে খাওয়ার সৌভাগ্য এখনো পর্যন্ত আসলে হয়নি, হয়তো বা নেক্সট মানে পরবর্তীতে হবে। তো যারা আছেন গ্রামে তারা কিন্তু এই শীতের মধ্যে এই পিঠা খাওয়ার চান্স কিন্তু মিস করবেন না। পড়তে হবে প্লাস নিজেকে কিন্তু ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখতে হলে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার সাধ্যের মধ্যে যাই পারেন নিজের জন্য আসলে সময় বের করে কিছু করার চেষ্টা করবেন। আচ্ছা, তো অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে। আবারও বলছি, যারা আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবে, তাদের জন্য কিন্তু আমাদের এই হাই ভোল্টেজ 100 পিডিএফটা কিন্তু 100% পিডিএফ আমরা ফ্রিতেই দিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা একদম ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, রাজশাহীতে একদম শীত নেই। আচ্ছা, খুলনার বাগেরহাট থেকে তাহলে তো মনে হচ্ছে শীত শুধুমাত্র দক্ষিণবঙ্গে এসেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। আমরা কিন্তু শুরু করে দিচ্ছি এবং সবাই অবশ্যই আপনারা কিন্তু খাতা কলম নিয়ে বসে যাবেন। যারা এখনো খাতা কলম রেডি করেননি আপনারা দ্রুত খাতা কলম নিয়ে বসে যান। আচ্ছা, আসেন আমি একটু জুম করছি। আমরা যাব হচ্ছে আজকের প্রথম প্রশ্ন আমরা শুরু করব। দেখেন, প্রথম প্রশ্ন রয়েছে, এটা একদম সহজ, অর্থাৎ যে সহজ নিয়ম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
দেখেন প্রথম নাম্বার প্রশ্নটা কি বলেছে, কোনটি কমন নাউন। আচ্ছা আর একটু আমি জুম করি, দেখেন কোনটি কমন নাউন। আচ্ছা এতটুকুই দেখা যাবে। আচ্ছা দেখেন প্রথম প্রশ্ন কি বলেছে, কোনটি কমন নাউন। আচ্ছা কমন নাউন এই প্রশ্নটা যখন আপনাকে করবে, আপনাকে আসলে কয়েক সেকেন্ডে বের করার জন্য আগে আপনাকে সবার আগে জানতে হবে যে কমন নাউনটা আসলে কি। কমন নাউনটা আসলে কি আপনাদেরকে জানতে হবে। যদি সংজ্ঞা জানেন আপনারা কিন্তু বের করতে কোনো ব্যাপারই হবে না। কমন নাউন বলতে কিন্তু বোঝায় কোনো ধরনের আসলে যে কোনো কিছু যদি সেটা পুরো জাতি হিসেবে বোঝায় তাহলে কিন্তু সেটিকে কি বলে, সেটিকে কিন্তু কমন নাউন বলে। মানে যে কোনো কিছু একদম জাতি বা মানে জাতি অর্থে বোঝাবে তাহলে কিন্তু সেটা কমন নাউন হয়ে যায়। আচ্ছা দেখেন অপশন এ তে রয়েছে কি পিউপিলস মানে ছাত্রছাত্রী, অপশন বি তে কি রয়েছে শামীম। যখনই আসলে নির্দিষ্ট করে কোনো নামকে বোঝাবে সেটা কিন্তু কমন নাউন থাকে না, সেটি কিন্তু হয়ে যায় প্রপার নাউন, তার মানে কিন্তু বি কমন নাউন না। সি থেকে ওর কি রয়েছে ক্লাস, আমরা জানি যে সমষ্টি, যখনই কোনো কিছু সমষ্টি বোঝাবে তখন কিন্তু সেটা হয়ে যায় কালেকটিভ নাউন, তার মানে কিন্তু সি ক্লাস কালেকটিভ নাউন হবে না। টিমও কিন্তু একটা সমষ্টি, এজন্য কিন্তু এটা কালেকটিভ নাউন উত্তর হবে না। তাহলে কমন নাউন কোনটি, পিউপিলস। আপনি যখন পিউপিল ছাত্রছাত্রী বলছেন তখন কিন্তু আপনি বিশ্বের সকল পিউপিলসকে বোঝাচ্ছেন, এজন্য কিন্তু এটা কমন নাউন। দেখেন আমি যদি আরো কিছু উদাহরণ দেই, যদি আমি বলি যে বয়, আপনি যখন বালক বলছেন বয় বলছেন তখন আপনি পুরো পৃথিবীর বালককে বোঝাচ্ছেন, অর্থাৎ জাতীয় অর্থে সকলকে বোঝাচ্ছেন, এজন্য কিন্তু এটা কমন নাউন। আমি যদি বলি স্টুডেন্ট, একটু লিখে রাখেন, এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে। আমাদের ক্লাস প্রত্যেকটা গবেষণামূলক এবং গবেষণামূলক ক্লাস থেকেই ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ সংখ্যক কমন পাবেন। দেখেন আমি 4টা উদাহরণ লিখছি, বয়, স্টুডেন্ট, গার্ল, রিভার, প্রত্যেকটা কিন্তু কমন নাউন এবং এগুলো হচ্ছে জাতীয় অর্থে মানে পৃথিবীর সকল বালক, সকল স্টুডেন্ট, সকল গার্ল, সকল নদীকে বোঝানো হয়, এজন্য কিন্তু এটা কমন নাউন, এজন্য কিন্তু এটা কমন নাউন। আচ্ছা এরপরে আমরা যাব, এরপর আছে দেখতে পাচ্ছি আমার সাথে অসংখ্য শিক্ষার্থী এরা কিন্তু উত্তর করছেন, অসংখ্য শিক্ষার্থী উত্তর করছেন। পরীক্ষার প্রশ্ন কিন্তু এই টাইপের হবে ইনশাল্লাহ, কেউ ঘাবড়াবেন না। ইনশাল্লাহ আপনারা যা পড়েছেন, যা প্রিপারেশন নিয়েছেন এর মধ্যেই প্রশ্ন হবে ইনশাল্লাহ। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের অপশন এ, অপশন 1 হচ্ছে আমাদের একের হচ্ছে এ সঠিক উত্তর। আচ্ছা এরপরে আসেন কি বলেছে, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। অসংখ্যবার চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে, প্রাইমারিতেও কিন্তু এসেছে, এবং আমি সেই নিয়মটা একটাই নিয়ম, অর্থাৎ যে জিনিসটা আপনি শুধুমাত্র অনুভব করতে পারবেন, শুধুমাত্র আপনি অনুভব করতে পারবেন, অনুভব করা ব্যতীত আপনি সেই জিনিসটাকে দেখতে পারবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, শুধুমাত্র আপনার হৃদয় দিয়ে আপনাকে অনুভব করতে হবে, এবং যেটাকে আপনি হৃদয় দিয়ে অনুভব করতে পারেন সেটি কিন্তু আসলে কি, সেটি কিন্তু আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, আপনি দয়াকে কিন্তু আপনি কখনোই আসলে চোখে দেখতে পাবেন না, ধরতে পারবেন না, শুধুমাত্র আপনাকে আসলে অনুভব করতে হবে। আমি যদি এমন আরো কয়েকটা উদাহরণ দেই, যদি বলি যে চাইল্ডহুড, যদি বলি যে ফ্রিডম স্বাধীনতা, অনেস্টি সততা, দেখেন প্রত্যেকটা নাউন, চাইল্ডহুড আপনার শৈশব বাল্যকাল, ফ্রিডম স্বাধীনতা, অনেস্টি মানে সততা, প্রত্যেকটা নাউন কিন্তু আপনি শুধুমাত্র অনুভব করতে পারেন। এর জন্য বলছি ইংরেজি হচ্ছে নিয়ম শেখার মধ্যে সীমাবদ্ধ, আপনি যত বেশি নিয়ম জানবেন, যেমন এখানে 2টা প্রশ্ন সমাধান করলাম, 2টা প্রশ্ন কোথা থেকে এসেছে, নাউন থেকে এসেছে। আপনি যদি জানেন যে কমন নাউন একটা জাতিবাচক বিশেষ্য, আপনি যদি জানেন যে কাইন্ডনেস, আপনি যদি জানেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমার একটা নাউন যেখানে শুধুমাত্র অনুভব করা যায়, আপনি শুধুমাত্র চোখের পলকে কিন্তু আপনি উত্তর করতে পারবেন। দেখেন অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমার সাথে উত্তর করছেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমিনা জান্নাত, আচ্ছা কৃষ্ণা দে, অ্যাবস্ট্রাক্ট নাউন, নাহিদা জুথি, তান্নি দাস, এই যে এগুলো হচ্ছে একদম রিভিশন, অনেকেই কিন্তু জানেন অনেকেই জানেন না, কিন্তু রিভিশন দিলে কিন্তু আপনার মাথায় একদম সবকিছুই চলে আসবে, আপনার মাথায় কিন্তু একদম সবকিছুই চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইবার আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন, দেখা যাক এই প্রশ্নটা কে পারে। এটা একটু কঠিন প্রশ্ন, দেখা যাক এই প্রশ্নটা কারা পারেন। দেখেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, দ্য ডোর
ওপেন্ড অটোমেটিক্যালি, অর্থাৎ দরজাটা অটোমেটিক্যালি মানে আপনি খুলে গিয়েছিল, কেউ দরজাটাকে আসলে ধাক্কা দিয়ে খুলেনি। আচ্ছা, তো এখানে আপনাকে বলেছে দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স, মানে এইখানে যে ভার্বটা রয়েছে এই ভার্বটা আসলে কি, এটা কি ট্রানজিটিভ ভার্ব, এটা কি লিঙ্কিং ভার্ব, এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, নাকি নান অফ দিস, অর্থাৎ কোনোটাই না। তার মানে আমাদের দেখতে হবে যে আসলে ভার্ব কোনটি, বাক্যে ভার্ব কোনটি। দেখেন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, তার মানে এখানে একটা মাত্রই ভার্ব রয়েছে এবং সে একটা মাত্র ভার্বটা কি, সেটা কিন্তু ফাইনাইট ভার্ব, সেটা কিন্তু ফাইনাইট ভার্ব। মনে রাখবেন এই ফাইনাইট ভার্ব ব্যতীত ইংরেজিতে কোনো বাক্যই বসতে পারে না। আপনার যদি কোনো বাক্য সঠিক করে লিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই ফাইনাইট ভার্ব আপনাকে লাগবেই। ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু কোনো বাক্যই সঠিক বা গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনাদের এই ভার্বের মধ্যে কিন্তু অনেক নাম রয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। তো মনে রাখবেন যে এই লিঙ্কিং ভার্বের পরে, মনে রাখবেন লিঙ্কিং ভার্বের পরে সবসময় আসলে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। এখানে অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তার মানে আমাদের কি, আমাদের উত্তরটা কিন্তু ওপেন, লিঙ্কিং ভার্ব হবে না। লিঙ্কিং ভার্ব তখনই হতো যদি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকলো। তাহলে অপশন থাকলো কোনটা, ট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন আপনাদেরকে একটা শর্ট নিয়ম, মানে একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিই যে কখন আসলে বুঝবেন যে বাক্যটাতে কি সেটা ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক্রিয়া নাকি অকর্মক্রিয়া। মনে রাখবেন ট্রানজিটিভ ভার্বের হচ্ছে অবজেক্ট থাকে। জাস্ট এক সেকেন্ড, ট্রানজিটিভ ভার্বের হচ্ছে অবজেক্ট থাকে, এটা মনে রাখেন। আর ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু অবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে না। তার মানে যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেই ভার্বের অবজেক্ট থাকবে না সেই ভার্বটা কি, সেই ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। সবাই লিখে রাখেন, যারা যারা আমাকে দেখছেন এই কথাটা লিখে রাখেন, জীবনে অনেক চাকরি পরীক্ষায় কাজে লাগবে ইনশাল্লাহ। কি বললাম, এই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অনেকেই মানে দেখলে মাথা গুলিয়ে ফেলেন, আজকে থেকে ইনশাল্লাহ কোনোদিন ভুল হবে না। কি বললাম, এই ট্রানজিটিভ ভার্বে হচ্ছে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু অবজেক্ট থাকে না। এই দুইটা লাইন লিখে রাখেন, আপনার অসংখ্য চাকরি পরীক্ষায়, সামনে প্রাইমারি দেন, বিসিএস দেন, সকল চাকরি পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে ভুল হবে না। তার মানে দেখেন আমাদের ওপেন অটোমেটিক্যালি, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তার মানে আমি আপনাদের শিখিয়েছিলাম যারা আমার আগের ফ্রি ক্লাসগুলো করেছেন, অবজেক্ট চেনার, অবজেক্ট আছে কি নাই এটা পরীক্ষা করার সিস্টেম হচ্ছে এই ফাইনাইট ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে আপনি যদি উত্তরটা পান, আবারও বলছি, হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তর পান তাহলে হচ্ছে অবজেক্ট রয়েছে, তাহলে কিন্তু অবজেক্ট রয়েছে। আর যদি উত্তর না পান তার মানে কিন্তু অবজেক্ট নাই। দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, আমি যদি ওপেন মানে খোলা, এই খোলা হয়, এইটাকে যদি আমি প্রশ্ন করি ভার্বকে হোয়াট বা হুম দ্বারা, যে আসলে কি খোলা হয়, আমি কিন্তু এখানে উত্তর পাচ্ছি না। যদি বলি হুম কাকে খোলা হয়, উত্তর পাচ্ছি না, তার মানে আমার কিন্তু এখানে কোনো ধরনের অবজেক্ট নাই। আর অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেটা কি হবে, একটু সবাই কমেন্টস করে জানাবেন। অবজেক্ট যদি না থাকে, অবজেক্ট যদি না থাকে কি হবে, তার মানে নাম্বার 3 কি হবে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। যেহেতু অবজেক্ট নাই কি হবে, সবাই একটু কমেন্টস করে জানান, সবারটা দেখতে চাই। আচ্ছা, আমি 800+ শিক্ষার্থী যুক্ত হয়েছেন, আর এই শেষ মুহূর্তে অনেকে প্রলোভন দেখাবে যে আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিবে, বিকাশে টাকা সেন্ড করেন, লক্ষ লক্ষ টাকা দেন, 50,000 1 লক্ষ টাকা দেন, যে প্রশ্ন দিয়ে দেবো পরীক্ষার আগের রাতে। কোনোভাবে এদের প্রলোভনে পা দিবেন না। আপনার যা কিছু আছে, যাই সামর্থ্য আছে তাই নিয়ে পরীক্ষা দিন, ইনশাল্লাহ আল্লাহ রহমত থাকবে। কোনো ধরনের ডিভাইস পার্টি বা কোনো ধরনের আসলে যারা এই ধরনের প্রশ্ন বিক্রি করে তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন, অবশ্যই কিন্তু দূরে থাকবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন। সাম রহমান মিশকা ইন্ট্রানজিটিভ, রোজ আফরোজ সি, জিনাফতুলি হীরা, গোলাম রব্বানি 3 সি। হ্যাঁ, সবাই কিন্তু পারছেন, তার মানে আর কোনোদিন ইনশাল্লাহ ভুল হবে না। অবজেক্ট নাই, তার মানে এক কথায় আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব, এক কথায় কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এইবার আসি, এইবার যে প্রশ্নে যাব সেই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকের মধ্যেই
কনফিউশন থাকে। আজকের এই প্রশ্নটা সলভের মাধ্যমে এটা কিন্তু বারবার আসে, মানে চাকরি পরীক্ষা মিনিমাম কিন্তু 7-8 বার, মিনিমাম কিন্তু 7-8 বার এই প্রশ্নটা হুবহু এসেছে যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে আসলে রোলিং শব্দটা, এখানে আসলে এই রোলিং শব্দটা আসলে কি, এটা কিন্তু বারবার এসে থাকে। তো আপনাদের একটা শর্টকাট শিখিয়ে দিই, জিরান পার্টিসিপেল, এটা ইনশাল্লাহ আজীবন ভুল হবে না। আচ্ছা দেখবেন, আবার বলছি, শর্টকাট শিখিয়ে দিচ্ছি। দেখেন, যদি কোনো ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ দেখেন, সেটা যদি নাউনের কাজ করে, ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ যদি নাউনের কাজ করে, নাউনের কাজ করলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে জিরান্ড। দুইটা নিয়ম শিখিয়ে দিব। এক নাম্বার হচ্ছে ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ যদি নাউনের কাজ করে থাকে বা নাউন যেখানে বসে সেখানে যদি বসে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে, তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু অবশ্যই জিরান্ড হবে। কালকে ক্লাস নিচ্ছিল। তার মানে বলেন, আবার বলছি, ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ যদি নাউন হিসেবে বসে সেটা হচ্ছে জিরান্ড। আর আরেকটা নিয়ম হচ্ছে, যদি এই ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ, যদি ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে, যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে সেটা হচ্ছে পার্টিসিপিল, সেটা হচ্ছে পার্টিসিপিল, পার্টিসিপিল। দুইটা নিয়ম মাথায় রাখবেন, অর্থাৎ নাউন হিসেবে বসলে হচ্ছে জিরান্ড, আর অ্যাডজেক্টিভ হিসেবে বসলে কিন্তু সেটা পার্টিসিপল। আচ্ছা এইবার আসেন খেয়াল করেন, স্টোনটা কি, স্টোন মানে হচ্ছে পাথর, স্টোনটা কি, স্টোনটা হচ্ছে একটা নাউন। আর নাউনের পূর্বে কি বসে, সবসময় মনে রাখবেন, নাউনের পূর্বে সব সময় সর্বদা অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। তাহলে নাউনের পূর্বে যেহেতু আমাদের এই ভার্ব প্লাস আইনযুক্ত শব্দটির অবস্থান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মানে কিন্তু যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে, অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ মানে কিন্তু পার্টিসিপল, যাহাই অ্যাডজেক্টিভ তাহাই কিন্তু এখানে পার্টিসিপলে কাজ করছে। তো এইবার দেখেন, অপশনে কিন্তু আমার ভার্বাল রয়েছে ক্রস, জিরান রয়েছে ক্রস, পার্টিসিপল রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে। তার মানে এখানে দুইটা উত্তর রয়েছে। কেউ যদি পার্টিসিপল দেয় তারও উত্তর সঠিক, কেউ যদি অ্যাডজেক্টিভও দেয় তারও কিন্তু উত্তর সঠিক। আশা রাখি এরপরে আপনাদের এই প্রশ্ন নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না, কোনো ধরনের কনফিউশন থাকবে না। তার মানে কি বললাম, জাস্ট খালি দেখা মাত্র উত্তর, অর্থাৎ যদি ভার্ব প্লাস আইনযুক্ত শব্দ যদি নাউনের কাজ করে, নাউনের কাজ করলে কিন্তু জিরান, আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা এইবার বলেন, 4 নাম্বার যদি কনফিউশন দূর হয়ে থাকে সবাই একটু লিখে জানাবেন যে নাম্বার 4 ক্লিয়ার, নাম্বার 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। শেষ মুহূর্তের রিভিশন কিন্তু ক্লাস চলছে, যত বেশি রিভিশন দিবেন তত বেশি কিন্তু আপনি মনে রাখতে পারবেন। সবাই একটু কমেন্টস করে জানাবেন সবাই, এবং যারা এখনো ক্লাসটি শেয়ার করেননি এবং রিয়াক্ট দেননি তারা কিন্তু এই পিডিএফ পাবেন না। এবং আপনি আশা রাখতে পারেন যে আমরা তো অনেক বছর ধরে এই জগতে কাজ করছি, আমাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বলে যে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রাইমারিতে হয়ে থাকে। হয়তোবা এই রোলিং এর জায়গায় হয়তো অন্য ওয়ার্ড দিবে, এই ছাড়া তেমন কোনো কিছুই না, এই নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা এইবার একটু জানাবেন যে নাম্বার 4টা ক্লিয়ার কিনা। নাম্বার 4 ক্লিয়ার হলে সবাই নাম্বার 4 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। এমএসটি আতিয়া আক্তার লিখেছেন 4 ক্লিয়ার। আচ্ছা নীল পদ্ম, রোজ আফরোজ, সাদিয়া আফরিন, আরিফা আক্তার আরিফা সবাই লিখেছেন হচ্ছে নাম্বার 4 ক্লিয়ার। আচ্ছা এমএসটি কোহিনুর আক্তার, ধুলিকণা, অপরূপা, ফরহাদ উদ্দিন খান, যাক অনেক মেয়েগুলোর মাঝে একটা ছেলে পাওয়া গেল, সবাই লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা এইবার নাম্বার 4 যদি ক্লিয়ার হয়ে থাকে, নাম্বার 5 আপনাদেরকে অবশ্যই পারতে হবে, নাম্বার 5 আপনাদের অবশ্যই পারতে হবে। দেখেন নাম্বার 5 এটা আপনাদের জন্য দিব, কি বলেছে, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, অর্থাৎ একটা মানে পানিতে থাকা একটা সাপ যেটা সাঁতার কাটতে পারে, সেই সাপ কিন্তু তার আসলে তার লেগে বা তার পায়ে কামড় দিয়েছে, তার পায়ে কিন্তু কামড় দিয়েছিল। তো এখানে আপনাকে বের করতে হবে যে সুইমিং শব্দটা আসলে কি। যদি একটু আগে 4 যারা ক্লিয়ার লিখছেন তাদেরকে 5টা পারতে হবে, যারা 4 ক্লিয়ার লিখছেন তার কাছে কিন্তু নাম্বার 5 কোনো ব্যাপারই না। একটু সবাই কমেন্টস করে জানাবেন নাম্বার 5 লিখে যে উত্তরটা কি হবে, এখানে সুইমিং শব্দটা আসলে কি হবে, পার্টিসিপেল, ভার্বাল নাউন, জিরান্ড নাকি ইনফিনিটিভ, একটু সবাই
কমেন্টস করে জানাবেন। দেখা যাক কারা পারেন, এবং যারা পারবেন তাদের উত্তরটা কিন্তু সবার আগে পড়বো, তাদের নামটা সবার আগে পড়বো। এবং এই প্রাইমারি পরীক্ষার এই সাজেশন ক্লাসগুলো কেউ মিস করবেন না, কারণ ঘরে বসে কিন্তু আপনি হয়তো বা বুঝতে বা ধরতে পারবেন না যে আসলে কোন কোন টপিকগুলো বারবার পড়তে হয় কিংবা দেখতে হয়, কিন্তু ক্লাস করলে কিন্তু আপনি আইডিয়াও পেয়ে যাবেন যে বাসা আসলে কোন কোন টপিকগুলো আমার দেখা উচিত। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, এখানে সুইমিং শব্দটা আসলে কি, একটু সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে অপর্ণা স্নিগ্ধা লিখেছেন 5-এর ক, মেঘবালিকা পার্টিসিপেল, আচ্ছা এস ডি শান্তা পার্টিসিপেল, আফিফা মুতাহারা, আচ্ছা আকলিমা ইসলাম, রাকিবা মুক্তা তিনি ভিন্ন কিছু লিখেছেন, রিজনুফা মিতু। এইটা পারলে আপনি পরীক্ষার হলেও পারবেন, আমি বলে দিচ্ছি। এই জিরান পার্টিসিপেল থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে এবং আপনি যদি এই প্রশ্ন ধরতে পারেন, আপনি পরীক্ষার হলেও আপনি পারবেনই, মানে আপনাকে কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ রহমত থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে লিখছেন 5-এর এ, আচ্ছা বেশিরভাগই কিন্তু 5-এর এ উত্তর দিয়েছেন। আচ্ছা দেখেন যাদের 5-এর এ উত্তর দিয়েছেন একটু দেখেন, অনেকে বি বলেছেন, অনেকে সি বলেছেন। তো আপনাকে দেখতে হবে যে সুইমিং এটার অবস্থান আসলে কোথায়। স্নেকটা কি, স্নেক হচ্ছে একটা নাউন, তার মানে নাউনের পূর্বে কিন্তু আমাদের এই সুইমিংটা বসেছে। তো নাউনের পূর্বে যেটা কি বসে, নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে। আর যেটা অ্যাডজেক্টিভের কাজ করে সেটা কি হয়, সেটা কিন্তু অবশ্যই পার্টিসিপল হয়, অবশ্যই কিন্তু সেটা পার্টিসিপল হয়। তার মানে কিন্তু কোনো কথাই নেই, আবারও বলছি, ভার প্লাস আইনজি যুক্ত শব্দ নাউন হিসেবে কাজ করবে জিরান, ভার প্লাস আইনজি যুক্ত শব্দ কি অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটা কি, সেটা কিন্তু পার্টিসিপল, সেটা কিন্তু পার্টিসিপল, সেটা কিন্তু পার্টিসিপল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তার মানে কিন্তু আমাদের 5-এর এ সঠিক উত্তর, বি সি ডি কিন্তু ক্রস। আচ্ছা, এইবার আসেন, এইবার আমরা যাব হচ্ছে নাম্বার 6-এ। নাম্বার 6-এ দেখি নাম্বার 6 কয়জন উত্তর করতে পারেন। কি বলেছে, দ্য ওয়ার্ড এভরিথিং, অর্থাৎ দ্য ওয়ার্ড এভরিথিং এটা কি, এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন নাকি নাউন, একটু সবাই কমেন্টস করে জানাবেন। দেখা যায় এটা কারা পারেন। দ্য ওয়ার্ড এভরিথিং, আসলে এভরিথিং আসলে কি হবে, আসলে একটু কমেন্টস করে জানাবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ, এভরিথিং কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, আপনাদেরকে আমি একদম বলি, এভরিথিং এর সাথে এনিওয়ান, এনিওয়ান একটু লিখে রাখেন, এনিথিং, এনিথিং কিংবা এভরিবডি, এভরিবডি, অর্থাৎ এনিথিং, এনিওয়ান, এভরিবডি কিংবা নাথিং, যে কোনো কিছু আসুক না কেন, অর্থাৎ যদি এই টাইপের ওয়ার্ড চলে আসে, মনে রাখবেন এই টাইপের ওয়ার্ড কিন্তু সবসময় প্রোনাউনের কাজ করে। এনিওয়ান, এনিথিং, এভরিবডি, নাথিং, এভরিথিং সবগুলোর কাজ হচ্ছে বাক্যে প্রোনাউনের কাজ করা, বাক্যে প্রোনাউনের কাজ করে থাকে। যদি পরীক্ষা প্রশ্ন আসে এটা কোন প্রোনাউন, এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কারণ এই এনিওয়ান, এনিথিং, এভরিবডি, নাথিং দিয়ে আপনি কাউকে নির্দিষ্ট করে বোঝাতে পারবেন না, এগুলো সবই হচ্ছে অনির্দিষ্ট। আমি যে এখানে বলছি এভরিথিং মানে সকল কিছু, সকল কোন কিছু, কোন জিনিস আপনি কিন্তু বলতে পারবেন। আমি শুধু এসে বলে দিলাম এভরিথিং, পরীক্ষার জন্য এভরিথিং পড়ো, কিন্তু আসলে এভরিথিং মানে কোনগুলো আমি কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারছি না। যেটাকে আমি বলতে পারবো না সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে একটা ইনডিফিনিট প্রোনাউন, একটা ইনডিফিনিট প্রোনাউন। পরীক্ষার হলে কিন্তু হুবহু এটা পরীক্ষা কিন্তু চলে আসে, পরীক্ষা কিন্তু চলে আসে। তাহলে এভরিথিং কি, এভরিথিং কিন্তু প্রোনাউন। আচ্ছা, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন। সামিউল ইসলাম মিঠুন, এমডি কামাল, এমডি কামাল, এমডি আবু সাইদ মিয়া, সিনথিয়া, সিনথিয়া, এমএসটি সুবর্ণা আক্তার, শুভ কুমার সাহা, সিফাত হোসেন, অসংখ্য ধন্যবাদ। উত্তর কিন্তু প্রোনাউন, তার মানে অ্যাডজেক্টিভ ক্রস, অ্যাডভার্ব ক্রস, তার মানে সি রাইট, ডি ক্রস। তার মানে একটু লিখে রাখবেন, কিন্তু সবাই নোট করে রাখবেন যে এনিওয়ান, এনিথিং, এভরিবডি, নাথিং এগুলো সবসময় হচ্ছে প্রোনাউনের কাজ করে। এবং প্রোনাউনের যদি আমরা ক্লাসিফিকেশন, আমরা যদি প্রকার ভেদে যাই, সেটি কিন্তু হবে ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এইবার আসেন নাম্বার 7টা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 7 মোস্ট ইম্পর্টেন্ট, এই যে স্টার দিয়ে রাখলাম, এই জাতীয় প্রশ্ন কিন্তু বারবার আসে, চিপা চাপায় থাকবে, কিন্তু চিপা চাপায় থাকলেও আপনি খুঁজতে পারবেন না।
আচ্ছা আচ্ছা, এখানে ইনি কে রে? যে যে পরীক্ষায় প্রশ্ন বিক্রি করতেছে, প্রশ্ন কিনলে যোগাযোগ করেন, এটা কেটা? এটা প্রশ্ন কিনলে যোগাযোগ করতে পারেন, আমরা সরাসরি শিক্ষা বোর্ড থেকে প্রশ্ন নিয়ে আসি। কে ভাই? ও তো আগে ব্যান মারতে হবে, তারপর ক্লাস নিতে হবে। এগুলো কারা এরা পরীক্ষায় প্রশ্ন বিক্রি করতে আসে? আচ্ছা আসেন, ক্লাসে আসেন। হোয়াট উইল বি দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার? অর্থাৎ ডিয়ার, এই হরিণের আসলে প্লুরাল ফর্ম কোনটি? দেখেন, আমি যা যা পড়াচ্ছি আমি কিন্তু এখানে দ্রুত পড়াতে পারতাম, দ্রুত পড়ালে কি হবে, এটা কিন্তু রিভিশন দিচ্ছি। রিভিশন দিতে হয় কিন্তু ঠান্ডা মাথা। আমি কিন্তু এখানে চাইলে আমি 33 মিনিটে 60টা প্রশ্ন সমাধান করতে পারতাম, মানে আউলা ঝাউলা, আপনারা অনেকে বুঝতেন অনেকে বুঝতেন। এই জন্য আমি সময় নিয়ে ব্যাখ্যা দিয়ে পড়াচ্ছি, যাতে করে এই প্রশ্ন যদি হুবহু কমন না বাঁধে, অন্য যে প্রশ্ন পরীক্ষা অন্য যে নিয়ম থেকে আসতে পারে সেই নিয়মটা যাতে করে কমন পান, সেটা আসলে দেখেন। দেখেন আপনি হয়তোবা আমি এখানে ক্লাস নেব 1 ঘন্টা 10 মিনিট, অনেকে তাড়াহুড়ো করছেন যে আসলে এই 33 মিনিটে কেন এই 6টা বা 7টা প্রশ্ন সমাধান করছি। দেখেন আমি কিন্তু ক্লাসের মাঝখানে যে এক গ্লাস মানে পানি খাইছি এমনও কিন্তু না, আমি কন্টিনিউয়াসলি কিন্তু কথা বলতে আছি, এবং আমার লক্ষ্য কিন্তু আপনার মাথার মধ্যে প্রত্যেকটা জিনিস হলে প্রবেশ করানো। অনেকে ধরতে পারবে অনেকে পারবেন না, কিন্তু আমি যদি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহকারে বোঝাই, ওই জিনিসটা আপনার আজীবন মনে থাকবে। ভাই পড়ালেখার ক্ষেত্রে এত ব্যস্ততা কিসে? পড়ালেখার ক্ষেত্রে কখনো ব্যস্ততা দেখাবেন না। আচ্ছা দেখেন কি বলেছে, হোয়াট উইল দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার? মনে রাখবেন কিছু 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 আসলে নাম্বার রয়েছে যার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই কিন্তু এক, একটু সবাই লিখে রাখবেন। অর্থাৎ কিছু কিছু শব্দ রয়েছে, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যার সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই কিন্তু এক। আচ্ছা দেখেন, আমি যদি বলি যে ডিয়ার, ডিয়ার মানে কি? ডিয়ার মানে হচ্ছে হরিণ। শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, শিপ মানে হচ্ছে ভেড়া। পাইস, পাইস মানে হচ্ছে পয়সা, লিখে রাখেন, অনেকে জানতেন না, একটু লিখে রাখেন। পাইস মানে হচ্ছে পয়সা। এই শব্দগুলো যেমন আমি যদি বলি ক্যানন, ক্যানন মানে হচ্ছে কামান, ক্যানন মানে হচ্ছে কামান, ক্যানন মানে হচ্ছে কামান। যদি বলি হান্ড্রেড, শতক, হান্ড্রেড, এই শব্দগুলো মনে রাখবেন, এগুলো বারবার আসে, এক্সেপশনাল নিয়ম। এই শব্দগুলোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুইটা ফর্মই হচ্ছে সেম, দুইটা ফরমেশন কি, দুইটা ফরম্যাট কিন্তু সেম। অর্থাৎ এই ডিয়ার, শিপ, পাইস, ক্যানন, হান্ড্রেড, এইগুলো দুইটাই সিঙ্গুলার এবং প্লুরাল বোথ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এগুলো হচ্ছে এক্সেপশনাল। তার মানে এবার বলেন যে হোয়াট উইল বি দ্য প্লুরাল ফর্ম, অর্থাৎ ডিয়ার এর প্লুরাল ফর্ম কোনটি? এ বি সি ডি, একটু সবাই কমেন্টস করে জানাবেন, একটু সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা একটু সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখেছেন ডিয়ার, ডিয়ার, হ্যাঁ সবাই হচ্ছে ডিয়ার সঠিক উত্তর, তার মানে হচ্ছে আমাদের এখানে সি নাম্বার সঠিক উত্তর। আচ্ছা এরপরে আসেন নাম্বার 8, হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস? লিভস মানে হচ্ছে পাতা, তার মানে হচ্ছে বলেন পাতাগুলো, এটা সবার পারার কথা, এইটা সবার পারার কথা। নাম্বার 8 কি হবে? একটু কমেন্টস করে জানাবেন যে আসলে লিভ। দেখেন এখান থেকে কিন্তু অনেকবার এই টাইপের নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এই টাইপের নিয়ম থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আমি যদি বলি থিফ, থিফ মানে কি? থিফ মানে কিন্তু চোর, তার থিফ কি হবে? থিফ কিন্তু থিপস, অর্থাৎ একদম এই নিয়মে থিফ কিন্তু থিপস, তার মানে হচ্ছে লিফ কি? লিফ হচ্ছে লিভস, মানে হচ্ছে গাছের পাতা, লিফ হচ্ছে লিভস, তার মানে এটা কিন্তু খুবই বারবার কিন্তু এগুলো এসে থাকে, থিফ, থিপস, লিফ, লিভস, এগুলো কিন্তু বারবার এসে থাকে। তার মানে এটা লিভস এর সিঙ্গুলার ফর্ম কোনটা? সিঙ্গুলার ফর্ম হচ্ছে লিভস, তার মানে 8 নাম্বার চলে গেল। আচ্ছা এরপরে আসেন নাম্বার 9-এ, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? কমন জেন্ডার মানে কি? কমন জেন্ডার বলতে হচ্ছে সেই জেন্ডারের মাধ্যমে নারীও বোঝাবে পুরুষও বোঝাবে, অর্থাৎ দুইটাকে বোঝাবে। কমন জেন্ডার মানে কি? সেই কমন জেন্ডার মানে নারীও বোঝাবে পুরুষও বোঝাবে। তাহলে এইবার বলেন যে এই টিচার, শিক্ষক, বুক বই, বয় বালক, ম্যাডাম, এই 4টা শব্দের মধ্যে কোনটা দিয়ে নারী এবং পুরুষ দুইটাকে বোঝায়? একটু কমেন্টস করে জানাবেন, একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ এমডি মোফাজল মিয়া, পাইস, ডিয়ার, ক্যানন, শিপ, হান্ড্রেড, জি এগুলো কিন্তু দুইটাই একই অর্থ, এই দুইটাই কিন্তু একই, দুইটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা একই একই জিনিস কাজ করে থাকে। আচ্ছা তার মানে এইবার আপনার একটু কমেন্টস করে জানাবেন যে নারী পুরুষ কোনটা আসলে কাজ করছে, একটু কমেন্টস করে জানাবেন। দেখেন
এখানে আমি যদি বলি যে বুক, বুক মানে কিন্তু বই, বইয়ের কিন্তু কোনো জেন্ডার নাই, তার মানে দেখেন এটা কিন্তু হবে না ক্রস। বয় মানে কি বালক, নির্দিষ্ট বলে দিয়েছে অনলি ছেলে, ছেলে ছাড়া ইউজ হবে না। ম্যাডাম, ম্যাডাম কিন্তু শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে ইউজ হয়, এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে ইউজ হয় না। দেখেন যখন বলবে আসলে টিচার মানে শিক্ষক, সে শিক্ষক কিন্তু মহিলাও হতে পারে পুরুষ হতে পারে, তার মানে এই জেন্ডারটা কিন্তু নারী এবং পুরুষ দুজনকেই বোঝাচ্ছে। তার মানে কিন্তু টিচার, তার মানে কিন্তু টিচার এটা কিন্তু একটা কমন জেন্ডার, টিচার কিন্তু একটা কমন জেন্ডার। দেখেন এরকম যদি আরো কিছু কমন জেন্ডার বলি, যেমন যদি বলি ডক্টর, যদি বলি চাইল্ড, যদি বলি আমি লিডার, প্রিয় নেতা, লিডার, তার মানে দেখেন ডক্টর, চাইল্ড, লিডার, এগুলো কিন্তু ডাক্তার, চাইল্ড, লিডার পুরুষ হতে পারে নারী হতে পারে, পুরুষ হতে পারে নারী হতে পারে। আচ্ছা, অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে সঠিক উত্তর দিচ্ছেন, এবং এই শেষ মুহূর্তে যত বেশি রিভিশন দিবেন তত বেশি কিন্তু আপনার পরীক্ষার হলে কাজে লাগবে, একটু মাথায় রাখেন। আচ্ছা, আরশি লিখেছেন ডান। আচ্ছা, রিয়াজ খান লিখেছেন টিচার। হৃদয় হোসেন, তায়ামুন তাবাসসুম তান লিখেছেন হচ্ছে টিচার। হ্যাঁ, উত্তর সঠিক, সবার উত্তর সঠিক হচ্ছে। আচ্ছা, এইবার আসেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ বি, অর্থাৎ বি মৌমাছি এর ম্যাসকুলিন ফর্ম কোনটা, ম্যাসকুলিন ফর্ম কোনটা, একটু কমেন্টস করে জানাবেন। ম্যাসকুলিন এবং ফেমিনিনে আমরা আছি, ম্যাসকুলিন এবং ফেমিনিন আমাদের কি বলেছে, আমাদের বলেছে ম্যাসকুলিন ফর্ম কোনটা, ম্যাসকুলিন ফর্ম কোনটা, তার মানে হচ্ছে বি কিন্তু ফেমিনিন ফর্ম রয়েছে, ম্যাসকুলিন ফর্ম কোনটা হবে, ম্যাসকুলিন ফর্ম কোনটা হবে, এটা কিন্তু বারবার চাকরি পরীক্ষাতে আসে। অর্থাৎ ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাছি এবং বি হচ্ছে নারী মৌমাছি, অর্থাৎ মৌমাছির ক্ষেত্রে কিন্তু বি, ড্রোন বি এটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তার মানে এ বি সি তিনটায় ক্রস, নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর, নাম্বার ডি সঠিক উত্তর। আচ্ছা, এইবার আসেন দেখা যাক 11 নাম্বার কারা পারেন, কারা আমার আগে সলভ করতে পারেন, দেখা যাক। আচ্ছা, আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম, তার মানে মনে রাখবেন যদি কোনো বাক্য, এটা কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বে চলে গেলাম, ওটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে চলে গেলাম, রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু চলে গিয়েছি, এবং এই নিয়মগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই নিয়মগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এবং আমি আবারও বলছি যে যেই নিয়মগুলো আমি লিখে দিচ্ছি অবশ্যই খাতায় সুন্দর করে নোট করে রাখবেন, পরীক্ষার হলে যাওয়ার একদিন আগে জাস্ট এগুলো দেখে যাবেন। আচ্ছা দেখেন, আই উইশ ইউ ড্যাশ দ্য প্রবলেম, যদি কোনো বাক্যে আই উইশ অথবা আই ফ্যান্সি থাকে, আই উইশ অথবা আই ফ্যান্সি থাকে, এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টে পরে সবসময় V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আসে, ভার্বের কিন্তু পাস্ট ফর্ম আসে। তার মানে আবারও বলছি, যদি কোনো বাক্যে আই উইশ, আই ফ্যান্সি এই টাইপের ফ্রেজ দেখে থাকেন, এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, এখানে ইউটা কিউ কিন্তু একটা সাবজেক্ট, যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট এবার সবসময় কিন্তু V2 বসে। তার মানে দেখেন অপশন এ তে কি V2 আছে, V2 নাই, ক্রস। অপশন বি তে V2 নাই, ক্রস। অপশন ডি তে V2 নাই, ক্রস। অপশন সি দেখেন কুড, ক্যানের V2 কিন্তু কুড, তার মানে কিন্তু কুড রয়েছে, এবং কুডের পরে কিন্তু V1 বসে, তার মানে কিন্তু আমাদের অপশন সি, তার মানে আমাদের 11 এর সি সঠিক উত্তর, 11 কিন্তু সি সঠিক উত্তর। এই পরীক্ষার প্রশ্নটা কিন্তু প্রাইমারিতে অনেকবার এসেছে, এই প্রশ্নটা কিন্তু প্রাইমারিতে অসংখ্যবার এসেছে। আচ্ছা, রাইসা মুন লিখেছেন সি, সাজেদা ইসলাম, নুসরাত ইয়াসমিন, আচ্ছা রোদেলা দুপুর, ফারজানা আফরোজ, রাকিবা মুক্তা সবাই লিখেছেন হচ্ছে সি। হ্যাঁ, আপনাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এইবার আসেন নাম্বার 12, এই প্রশ্নের উত্তরটা 99% শিক্ষার্থী ভুল করবে, 99% শিক্ষার্থী ভুল করবে, এখনই প্রমাণ দিব। দেখেন তো, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার কি হবে, গান, গোজ, গো, ওয়েন, একটু কমেন্টস করে জানান। আমি এখন প্রমাণ দিব যে এখানে প্রায় 90% শিক্ষার্থী, প্রায় 99% শিক্ষার্থী আসলে ভুল উত্তর দিবে। একটু আপনার কমেন্টস করে জানান যে আসলে উত্তরটা কি হবে। আচ্ছা, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার, পরীক্ষায় প্রশ্ন কিন্তু কঠিনও হতে পারে, সহজ হতে পারে, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। কঠিন হলে আপনিও যেটা পারবেন না আর একজনও সেটা পারবেন না, কঠিন হলে কাটমার্ক অটোমেটিক্যালি কমবে, সহজ হলে আপনিও যেটা জানেন আর একজনও সেটা জানে, সহজ হলে কিন্তু পরীক্ষার কাটমার্ক বাড়বে, মানে পরীক্ষায় যারা পারবে তাদের কিন্তু চাকরি হবে। তার মানে একটু আপনার কমেন্টস করে জানাবেন, দেখা যাক নাম্বার 12 কারা পারেন, একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি তোপা দাস লিখেছেন গো, আচ্ছা সাদিয়া আফরিন, আপনারা তো ভালোই পারেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, নাদিরা খান,
হিমোবনিক লিখেছেন হচ্ছে 12 সি। সি সবাই হচ্ছে সি বলছেন। আচ্ছা, একটু আপনারা লিখে রাখেন, যারা আসলে জানেন তারা তো জানেনই, এবং যারা জানেন না তারা একটু লিখে রাখবেন যে এমন কিছু শব্দ রয়েছে যেমন আসলে ডিমান্ড, ডিমান্ড দাবি করা, অর্ডার আদেশ দেওয়া, অথবা সাজেস্ট মানে পরামর্শ দেওয়া। তিনটা ওয়ার্ড, আবার বলছি, 1 নাম্বার ডিমান্ড, 2 নাম্বার অর্ডার, 3 নাম্বার সাজেস্ট। যদি কোনো বাক্যে দেখেন ডিমান্ড, অর্ডার, সাজেস্ট এই টাইপের ভার্ব রয়েছে এবং এই টাইপের ভার্বের পরে একটা দ্যাট রয়েছে, দ্যাট মানে হচ্ছে বাক্যটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে থেকে থাকে, বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে, বাক্যটা যদি কমপ্লেক্স সেন্টেন্সে থেকে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে থেকে থাকে এবং সেখানে যদি ডিমান্ড, অর্ডার, সাজেস্ট ভার্বগুলো থাকে, তাহলে এই দ্যাটের পরে, এই দ্যাটের পরে যে সাবজেক্ট বসে সেই সাবজেক্টের পরে ডিরেক্ট V1 বসে। সেই সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা দেখার দরকার নাই, ডিরেক্ট সেখানে V1 বসবে, সেখানে ভার্বের সাথে এস বা ইয়েস কোনো কিছু যুক্ত হবে না। ভার্বের সাথে কি, ভার্বের সাথে এস বা ইয়েস কোনো কিছু যুক্ত হবে না, খালি মাথায় রাখতে হবে কি তিনটা ভার্ব, ডিমান্ড, অর্ডার, সাজেস্ট, এবং এই তিনটা ওয়ার্ড থাকবে এবং এই তিনটা ওয়ার্ড অবশ্যই এই দ্যাট দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে থাকতে হবে। তার মানে দেখেন সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি, এর সাথে কি যুক্ত হয়, এর সাথে নরমালি কিন্তু এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে হবে না, শুধু ডিরেক্ট V1 বসবে। তার মানে হচ্ছে সি গো সঠিক উত্তর। তার মানে এ, বি এবং ডি ক্রস। যারা আসলে পারতেন না অবশ্যই এই নিয়মটা লিখে রাখবেন, অবশ্যই কিন্তু এই নিয়মটা লিখে রাখবেন, অবশ্যই এই নিয়মটা লিখে রাখবেন। আবারও বলছি, আজকে কিন্তু খুবই হাই ভোল্টেজ ক্লাস চলছে। যারা এখনো ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দেননি, যারা ক্লাসটি এখনো শেয়ার করেননি এবং লাভ রিয়াক্ট দেননি, তারা কিন্তু অবশ্যই শেয়ার এবং রিয়াক্ট দিয়ে রাখুন। আপনার শেয়ার এবং রিয়াক্ট দিলে এটার পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা এখনো দেননি অবশ্যই দিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 13 কি বলেছে, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। যদি কোনো বাক্যে লিখে রাখেন, যদি কোনো বাক্যে অ্যাজ, হোয়াইল অথবা হোয়েন থাকে, যদি কোনো বাক্যে অ্যাজ, হোয়াইল বা হোয়েন থাকে, তাহলে তার একটা ক্লজ হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে এবং অপর ক্লজ হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অপর ক্লজ হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লিখে রাখেন, যদি কোনো বাক্যে অ্যাজ, হোয়াইল অথবা হোয়েন থাকে, তার একটি ক্লজ কিন্তু পাস্ট ইনডিফিনিটে হবে এবং অপর ক্লজ কিন্তু হবে পাস্ট কন্টিনিউয়াসে। 940 জন শিক্ষার্থী দেখছেন, সবাইকে বলছি এটা কিন্তু লিখে রাখেন। প্রাইমারিতে যদি এখান থেকে পরীক্ষায় নিয়ম থেকে পরীক্ষার প্রশ্ন এসে যায়, আর যদি আপনি ভুল করেন, পরীক্ষার হল থেকে বের হবেন, বের হয়ে কিন্তু আফসোস করবেন, তখন আমার কথা মনে পড়বে। আচ্ছা, তার মানে দেখেন আমাদের কি রয়েছে, অ্যাজ, বাক্যে অ্যাজ রয়েছে, অ্যাজ থাকলেই আই ডিসাইডেড টু গো আউট, তার মানে একটা ক্লজ কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট পেয়ে গিয়েছি। তাহলে অপর ক্লজ কোনটা, পাস্ট কন্টিনিউয়াস, সেটা বের করতে পারলে আমরা উত্তর পাবো। তাহলে তার মানে দেখেন অপশন ডি তে পাস্ট কন্টিনিউয়াস নাই, ক্রস, সিতে নাই ক্রস, বিতে নাই ক্রস, এই দেখেন অপশন এ তে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস রয়েছে, তার মানে কিন্তু 13 এ কিন্তু সঠিক উত্তর। প্রাইমারিতে এই টাইপের প্রশ্নই, প্রাইমারিতে এই টাইপের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দেয়, এই টাইপের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দিয়ে থাকে। আচ্ছা, শ্রুতি বিশ্বাস, সামিহা নূর লিখেছেন 13 আমিনা জান্নাত লিখেছেন 13 আচ্ছা, পলি রয় লিখেছেন 13 সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যদি আপনি 13 পেরে থাকেন, 14 আপনাকে অবশ্যই পারতে হবে। দেখেন কি বলেছে, হোয়েন আই স দ্য গার্ডেনার হি ড্যাশ ট্রি, যখন আমি বাগান মালিককে আসলে বা মালিকে দেখছিলাম, তখন হি ড্যাশ ট্রি, তার মানে হোয়েন রয়েছে বাক্যে এবং হোয়েন যুক্ত বাক্যে কি রয়েছে আমাদের পাস্ট ইনডিফিনিট রয়েছে, পাস্ট ইনডিফিনিট রয়েছে, তার মানে অপর ক্লজটি অবশ্যই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে, অবশ্যই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে। তার মানে একটু কমেন্টস করে জানাবেন, যে এখানে পাস্ট কন্টিনিউয়াস কোনটি হবে। ইজ কাটিং ডাউন পাস্ট কন্টিনিউয়াসে নাই, উইল বি কাটিং ডাউন পাস্ট কন্টিনিউয়াসে নাই, সি নাম্বারও পাস্ট কন্টিনিউয়াসে নাই, এই দেখেন ওয়াজ কাটিং ডাউন পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তার মানে কোনো কথাই নেই। 14 ডি সঠিক উত্তর, 14 ডি সঠিক উত্তর। আচ্ছা, আমার সাথে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এই শীতের রাতের মধ্যে রয়েছে। ইনশাল্লাহ আপনারা যারা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, আপনাদের কষ্টের পরিশ্রমের মূল্য অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবেন এবং এই পরিশ্রম কিন্তু কখনো বিফলে যায় না। আপনার পৃথিবীতে আপনি ব্যবসায় ধরা খাবেন,
আপনি পৃথিবীতে আপনি অসংখ্যবার হেরে যাবেন, কিন্তু আপনার এই পরিশ্রম আজকে না হন, কালকে না হন, পরশু আপনি ইনশাল্লাহ সফল হবেনই। পরিশ্রম কিন্তু এমন একটা ব্যাপার, এবং মেধার পরিশ্রম কিন্তু আরো মারাত্মক, মেধার পরিশ্রম আরো মারাত্মক, কথাটা মাথায় রাখেন। আচ্ছা, এরপরে দেখেন কি বলেছে, ইট ইজ 11 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। তার মানে আমাদের কি রয়েছে, বাক্যে নাও রয়েছে। যদি কোনো বাক্যে নাও থাকে, অথবা যদি অ্যাট দিস মোমেন্ট থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে ওই বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, ওই বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তার মানে ইট ইজ 11 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। তার মানে কিন্তু অবশ্যই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তার মানে শাইনস হবে না, ক্রস, হ্যাজ বিন শাইনিং ক্রস, হ্যাড বিন শাইনিং ক্রস, ইজ শাইনিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর আসেন নাম্বার 16 কি বলেছে, নাম্বার 16, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। এখানে লুকিং ফরওয়ার্ড পরে ড্যাশ রয়েছে, এরপরে ইউ। মনে রাখবেন, যদি কোনো বাক্যে দেখেন যে লুক ফরওয়ার্ড টু, যদি কোনো বাক্যে দেখেন লুক ফরওয়ার্ড টু, অথবা উইথ এ ভিউ টু, এই দুটা ফ্রেজ কিন্তু বারবার এসে থাকে। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু থাকলে এরপরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বের সাথে কি যুক্ত হয়, সেই ভার্বের সাথে কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত হয়। তার মানে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি লুকিং ফরওয়ার্ড। তো লুকিং ফরওয়ার্ডের পরে কি হবে, অবশ্যই একটা টু হবে, আর টু এর পরে ভার্ব যে আসলে ভার্বের সাথে কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত হবে। তার মানে টু নাই ক্রস, টু আছে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, ক্রস, টু আছে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, ক্রস, টু আর রয়েছে, ভার্ব প্লাস আইএনজি রয়েছে। তার মানে অপশন ডি সঠিক উত্তর, 16D সঠিক উত্তর, 16D সঠিক উত্তর, 16D সঠিক উত্তর। এভাবে একদম মানে পুঙ্খানুপুঙ্খ মতো বুঝিয়ে অন্য কেউ মানে করাই দিবে কিনা সন্দেহ আছে আমার। আমি চেষ্টা করছি একদম প্রত্যেকটা বিষয় আপনার কাছে একদম পানির মতো ক্লিয়ার করে দিতে। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 17, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু বারবার এসে থাকে। হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি, হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি। সে আমার আসলে সম্পদ দেখে, প্রসপারিটি মানে সম্পদ, প্রাচুর্য দেখে ঈর্ষান্বিত। অনেকে দেখবে যে আপনি একটা ভালো জামা কিনলে, আপনি একটা ভালো জায়গায় খেতে গেলে, একটা স্টোর দিলে কিন্তু আপনি, কিংবা আপনি একটা ভালো একটা চাকরি পেলে, অনেকে কিন্তু আপনার প্রতি ঈর্ষান্বিত হবে, জেলাসি ফিল করবে, সেটা হচ্ছে জেলাস। এবং মনে রাখবেন, এই জেলাসের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থে অফ বসে, অর্থাৎ সেটা মানে হচ্ছে ঈর্ষান্বিত, অর্থাৎ এই জিলাসের পর সবসময় কি বসে, সবসময় কিন্তু অফ প্রিপোজিশন বসে থাকে। তার মানে কিন্তু ওভার ক্রস, বি ক্রস, উইথ ক্রস আমাদের হচ্ছে সি, অফ কিন্তু সঠিক উত্তর। হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি, আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখেন কি বলেছে, এটা কিন্তু বারবার আসে, লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, অর্থাৎ এই কবিতাটি তুমি একদম মুখস্থের সাথে শিখো, তার মানে একটু সবাই কমেন্টস করে জানাবেন যে উত্তরটা কি হবে। এইটা আপনাদের সবার পারতে হবে, উত্তরটা কি হবে একটু সবাই কমেন্টস করে জানাবেন, দেখা যাক এটা কারা পারেন। লার্ন বাই মানে কি বলেন। আচ্ছা, মনে রাখবেন একটা ফ্রেজ রয়েছে, নাম হচ্ছে বাই হার্ট, মানে হচ্ছে মুখস্থ করা। বাই হার্ট মানে কি, মুখস্থ করা। যারা ইংরেজিতে লিখতে পারেন না তাদেরও আসলে কাজে লাগবে এই ফ্রেজটা। বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। কি বলেছে, লার্ন দা পোয়েম, পোয়েমটা শিখো কিভাবে, মুখস্থ করে শিখো। তার মানে হচ্ছে ড্যাশ হার্ট, তার মানে হচ্ছে আমাদের ফাঁকা জায়গা হচ্ছে বাই হবে, অর্থাৎ বাই হার্ট মানে মুখস্থ করা, আচ্ছা, নাম্বার 19 কি বলেছে, এগুলো প্রিপোজিশন বারবার আসে, প্রিপোজিশন গুলো কিন্তু পরীক্ষার হলে বারবার কিন্তু এসে থাকে। দেখেন পরবর্তী প্রশ্ন কি বলেছে, আমাদের ক্রেডিট টাকা 500 ড্যাশ টু ড্যাশ মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ব্যাংকে 500 টাকা আসলে জমা দাও। ক্রেডিট মানে হচ্ছে ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আমার এই মনে রাখবেন
ক্রেডিটের পরে সবসময় মনে রাখবেন, ক্রেডিটের পরে সবসময় কিন্তু ক্রেডিট মানে হচ্ছে জমা, ক্রেডিট মানে জমা, ক্রেডিটের পরে সবসময় কিন্তু অবশ্যই টু প্রিপোজিশন বসে, অর্থাৎ ক্রেডিট টু মানে জমা দাও, ক্রেডিট টু মানে হচ্ছে 500 টাকা আমার অ্যাকাউন্টে জমা দাও, অর্থাৎ ক্রেডিটের পরে সবসময় টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে থাকে। তার মানে কিন্তু এ ক্রস বি ক্রস ডি ক্রস আমাদের সি সঠিক উত্তর, আমাদের সি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন নাম্বার বি। নাম্বার বি কি বলেছে? দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট, মানে কল্ড এর পর হচ্ছে ড্যাশ হবে, তার দ্য অ্যাম্বাসেডর কল ড্যাশ দ্য প্রেসিডেন্ট। এটা কিন্তু অনেকে অনেক জায়গায় পরীক্ষা এসে থাকে, মনে রাখবেন কল অন এটা গ্রুপ ভার্ব, কল অন বা আপন মানে হচ্ছে সাক্ষাৎ করা, কল অন বা আপন মানে সাক্ষাৎ করা। বিসিএস এ কিন্তু এই প্রশ্নটা এসে থাকে, কল অন বা আপন মানে সাক্ষাৎ করা, তার মানে দ্য অ্যাম্বাসেডর কল ড্যাশ দ্য প্রেসিডেন্ট, অ্যাম্বাসেডর প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিল। তার মানে এবারে দেখেন অপশন এ তে ইন, অপশন বি তে কিন্তু অন রয়েছে, সি ক্রস ডি অ্যাড কিন্তু হবে না। তার মানে কল অন বা আপন, কল অন বা আপন মানে কি সাক্ষাৎ লাভ করা বা সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 21, হি ইজ অ্যাবজর্বড, হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট। অনেকে দেখবেন যে মানে পড়ার মধ্যে ধ্যানে মানে মগ্ন থাকে, মানে সে কি ধ্যানে বা কি চিন্তা করতেছে এটা নিজেই সে নিজে হয়তো বা জানে না। মনে রাখবেন যে অ্যাবজর্বড এর পরে মানে হচ্ছে তিনি নিবিষ্ট ছিলেন, তিনি মগ্ন ছিলেন। এক কথা হচ্ছে অ্যাবজর্বড মানে হচ্ছে মগ্ন ছিলেন, তিনি আসলে চিন্তায়, থট মানে চিন্তা, তিনি চিন্তায় মগ্ন ছিলেন, তিনি আসলে চিন্তায় মগ্ন ছিলেন। দেখা যাক এটা কারা পারেন, এটা কারা পারেন একটু সবাই কমেন্টস করে জানাবেন। অ্যাবজর্বড, অ্যাবজর্বড এর পরে কি বসে একটু কমেন্টস করে জানাবেন। অনেকে লিখছেন অ্যাবজর্বড এর পরে সবসময় আসলে ইন প্রিপোজিশন বসে, সবগুলোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই ইন বাদে অন্য কোন প্রিপোজিশন দিলে উত্তর কিন্তু হবে না। তার মানে এ ক্রস বি ক্রস সি ক্রস অপশন ডি, অপশন ডি কিন্তু ইন, অপশন ডি কিন্তু ইন সঠিক উত্তর। আচ্ছা, এইবার আসেন নাম্বার 22, এবার আসেন নাম্বার 22, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস। কি বলেছে? যে তোমাকে এই সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মেক ইট কম্পাউন্ড, এটাকে আসলে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। আপনার এটা কিন্তু সরাসরি লিখতে হবে না, জাস্ট চারটা অপশন দেখে খুঁজে বের করতে হবে এটা আসলে কম্পাউন্ড কোনটি। জাস্ট একটা নিয়ম শিখিয়ে দিই, দেখবেন খালি দেখবেন অপশনের মধ্যে কোথায় অ্যান্ড অর অথবা বাট আছে কিনা। যদি কোনো বাক্যে অ্যান্ড অর অথবা বাট থাকে তাহলে সেটাই কম্পাউন্ড সেন্টেন্স, লিখে রাখেন সেটাই কম্পাউন্ড সেন্টেন্স, কোনো কথা নাই। দেখবেন খালি অপশনে দেখবেন চারটা জায়গায় অ্যান্ড অর অথবা বাট আছে কিনা। হ্যাঁ, রুকায়া হাসিনা লিখেছেন অ্যাবজর্বড নিমগ্ন, শান্তা শানু অ্যাবজর্বড ইঞ্জি নিমগ্ন, অসংখ্য ধন্যবাদ। তার মানে দেখবেন যে অ্যান্ড অর বাট আছে কিনা, অ্যান্ড অর বাট থাকলে কি হবে, অ্যান্ড অর বাট থাকলে কিন্তু সেটা কম্পাউন্ড হয়ে যাবে। তার মানে দেখেন ওয়ার্ক হার্ড ফর দ্য সাকসেস, কোথাও কিন্তু অ্যান্ড অর বাট নাই, ক্রস, এখানেও কিন্তু নাই ক্রস, দেখেন এখানেও নাই, ডিতেও নাই ক্রস, এই দেখেন ওয়ার্ক হার্ড অ্যান্ড এই কিন্তু পেয়ে গিয়েছে, অ্যান্ড একটা কনজাংশন এবং অ্যান্ড অর বাট এই কনজাংশন থাকলেই বুঝে নেবেন সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কিন্তু কোনো কথাই নাই, আমাদের 22-এর সি, 22-এর সি কিন্তু সঠিক উত্তর। ভুল হবে আর ভুল হবে না। আচ্ছা, ঠিক আছে, এইবার আসেন নাম্বার 23, এইবার আসেন নাম্বার 23-এ কি বলেছে? অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, অর্থাৎ যদিও সে গরিব, গরিব হলেও কিন্তু সৎ। এটাকে বলেছে আমাদের কি করতে হবে, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। মনে রাখবেন যদি কোনো বাক্যে দো অথবা অলদো, যদি কোনো বাক্যে দো অথবা অলদো থাকে তাহলে সেই বাক্যকে সিম্পল করতে গেলে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং, অথবা নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং দ্বারা শুরু করতে হয়। আবারও বলছি, কোনো বাক্যে দো অথবা অল দো থাকলে সেটাকে যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্সে, সেটাকে যদি আপনি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে যান অবশ্যই বাক্যের শুরুতে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অথবা নট উইথ স্ট্যান্ডিং আপনাকে আনতে হবে। তার মানে দেখেন আমাদের অপশন এতে ইন স্পাইট অফ রয়েছে, অপশন বি তে কি ডেসপাইট রয়েছে, অপশন সি তে দেখেন ডেসপাইট রয়েছে, অপশন ডি তেও কিন্তু ইন স্পাইট অফ রয়েছে। আচ্ছা, এটা কি হতে পারে একটু কমেন্টস করে জানান, দেখা যাক আপনাদের গ্রামাটিক্যাল সেন্স কেমন রয়েছে, একটু
কমেন্টস করে জানাবেন যে এটা আসলে কি হতে পারে, এটা কি হতে পারে, একটু সবাই কমেন্টস করে জানাবেন যে আসলে উত্তরটা কি হতে পারে। দেখা যাক কারা উত্তরটা দিতে পারেন, কারা উত্তরটা দিতে পারেন, একটু আসলে দেখতে চাই, একটু দেখতে চাই, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই কারা উত্তর দিতে পারেন। দেখেন আমার অল দো হি ইজ পোর, তাহলে অল দো যেহেতু হি ইজ পোর রয়েছে, আমাদের কিন্তু এই সেন্টেন্স এই অংশটুকুকে আমাদের রূপান্তর করতে হবে কি সেই ইন স্পাইট অফ অথবা ডেসপাইটে রূপান্তর করতে হবে। দেখেন অপশন এ তে কিন্তু ইন স্পাইট অফ রয়েছে, ইন স্পাইট অফ হিজ পোভার্টি, এবং কিন্তু ইন স্পাইট অফ এর পরে কিন্তু নরমালি যদি আমাদের আসলে হিজ কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে থাকে, তার মানে কিন্তু আমাদের বাক্যটা সঠিক রয়েছে। ইন স্পাইট অফ হিজ পোভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু সৎ। দেখেন ডেসপাইট হিজ অনেস্টি, ডেসপাইট হিজ অনেস্টি, দেখেন এখানে কিন্তু অনেস্টি রয়েছে, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নে রয়েছে পোর, তার মানে কিন্তু অনেস্টি হবে না, হবে হচ্ছে পোভার্টি, বি নাম্বার ক্রস। ইন স্পাইট অফ হ্যাভিং, ইন স্পাইট অফ হ্যাভিং পর এটা কিন্তু অর্থ এদিকে মেলে না, ক্রস। ডেসপাইট হিজ পোভার্টি, কেউ যদি ডেসপাইট দিয়ে যদি করেন যে ডেসপাইট হিজ এর পরে কিন্তু নাউন বসে, এটাও কিন্তু সঠিক, তার মানে এক প্রশ্নে দুইটা সঠিক উত্তর। কেউ যদি ইনস্পাইট অফ দিয়ে করে সেটা উত্তর হবে, কেউ যদি ডেসপাইট দিয়ে করে সেটাও কিন্তু উত্তর সঠিক হবে, সেটাও কিন্তু উত্তর সঠিক হবে। আচ্ছা এবার আসেন নাম্বার 24 এ। নাম্বার 24 কি বলেছে, হ্যাড আই বিন এ, হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার আই ড্যাশ আই স্টাবলিশ এ হসপিটাল, আমি যদি মিলিয়নিয়ার হতাম তাহলে আমি একটা হসপিটাল প্রতিষ্ঠা করতাম, আমি একটা হসপিটাল প্রতিষ্ঠা করতাম। দেখেন এটা হচ্ছে আমরা চলে এসেছি কন্ডিশনাল পার্টে। মনে রাখবেন কন্ডিশনাল যদি দেখেন যে হ্যাড প্লাস V3 আছে, কন্ডিশনাল যদি দেখেন যে হ্যাড প্লাস V3 রয়েছে, হ্যাড প্লাস V3 রয়েছে, তার মানে রেজাল্ট ক্লজে, তার মানে রেজাল্ট ক্লজে আপনাকে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, উড প্লাস হ্যাভ প্লাস V3 তে রূপান্তর করতে হবে, মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়মে করতে হবে। আবার বলছি হ্যাড প্লাস V3 থাকলে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস V3, তার মানে দেখেন এখানে কিন্তু আমরা আই সাবজেক্ট রয়েছে, লাগবে কি উড প্লাস হ্যাভ প্লাস V3, অপশন এতে আছে নাই, সি তে নাই, ডি তেও নাই, হ্যাভ এর পরে বিন রয়েছে, বিন হবে না, উড হ্যাভ প্লাস V3 এস্টাবলিশড এখানে V3, তার মানে বি, তার মানে হচ্ছে 24-এর বি, তার মানে 24-এর বি কিন্তু সঠিক উত্তর, 24-এর বি সঠিক উত্তর, 24-এর বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা আবারও বলছি যারা এখনো ক্লাসটি শেয়ার দেন নাই, শেয়ার না দিলে কিন্তু আপনারা আমাদের নোটিফিকেশন পরবর্তী কোনো পিডিএফ কিন্তু পাবেন না, অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখবেন। এবং এখনই সুযোগ, আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে যারা শেয়ার করেননি শেয়ার করে ডান লিখে জানাবেন, অন্যথায় কিন্তু আপনার পিডিএফটা পাবেন না। আচ্ছা এরপরে আসেন আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, আমার যদি একটা টাইপরাইটার থাকতো, তার মানে এখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটি কি রয়েছে, আমাদের সাবজেক্টের পর রয়েছে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্টের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদের রেজাল্ট ক্লজে কি হয়, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 বসে, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 বসে, তার মানে 25 কি হবে একটু কমেন্টস করে জানান, সাবজেক্ট প্লাস উড প্লাস V1 কি হবে একটু কমেন্টস করে জানান। তার মানে অপশন এ তে সাবজেক্ট প্লাস উড প্লাস V1 না, উইল রয়েছে, তার মানে ক্রস। অপশন বি তে উড প্লাস হ্যাভ প্লাস V3 হবে না। অপশন সি কি রয়েছে, উড রয়েছে প্লাস V1 রয়েছে, তার মানে কিন্তু অপশন সি সঠিক উত্তর। তার মানে আমাদের ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ, সেকেন্ড কন্ডিশনালে কিন্তু উত্তর রয়েছে, উত্তর রয়েছে। আচ্ছা এইবার আসেন এবার আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন, দেখেন কি বলেছে, ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ, তার মানে কিন্তু আমাদের পুরো আসলে কন্ডিশনাল সেন্টেন্সটি কিন্তু রয়েছে কিসে, আমাদের পাস্ট পারফেক্টে, মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। পাস্ট পারফেক্ট থাকা মানেই অপর পক্ষে, অর্থাৎ রেজাল্ট ক্লজে কিন্তু সাবজেক্ট প্লাস উড অথবা মাইট অথবা কুড যে কোনো একটা বসাতে পারেন, প্লাস হচ্ছে হ্যাভ প্লাস V3
V3 বসবে, হ্যাভ প্লাস V3 বসবে। তার মানে দেখেন কি হবে, তাহলে ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ কেয়ারফুলি, তুমি যদি তোমার দাঁতটাকে আসলে সুন্দর মতো ব্রাশ করতে, ইউ ড্যাশ, তার মানে হচ্ছে কি হবে একটু দেখেন, আমরা ইউ কিন্তু সাবজেক্ট পেয়েছি, তার মানে আমাদের লাগবে উড, তার মানে আমরা লাগবে উড প্লাস হ্যাভ প্লাস V3, তার মানে কিন্তু উড রয়েছে, হ্যাভ রয়েছে, প্লাস V3 রয়েছে। বাকি অপশন দেখার দরকার নাই, বাকি অপশন অটোমেটিক্যালি ক্রস, আমাদের এ কিন্তু সঠিক উত্তর। 26-এর এ, 26-এর কিন্তু এ সঠিক উত্তর। আরো কয়েকটা প্রশ্ন রয়েছে, সবাই কিন্তু অবশ্যই শেষ না করে যাবেন না, শেষ না করে কিন্তু যাবেন না। আচ্ছা, এরপরে আসেন, দেখেন আরেকটা বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। প্রাইমারি থেকে কিন্তু এই ট্যাগ কোশ্চেনও পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। ট্যাগ কোশ্চেনও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, ট্যাগ কোশ্চেনের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। শি লুকস ভেরি বিউটিফুল টুডে, অর্থাৎ তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তার মানে ট্যাগ কোশ্চেনের উপায় মনে রাখবেন, যদি দেখেন বাক্যের শুরুতে যদি দেখেন বাক্যটা আসলে বাক্যটা অ্যাফার্মেটিভে রয়েছে, তার মানে হচ্ছে বাক্যটা লাস্টে আপনাকে নেগেটিভে করতে হবে। যদি দেখেন বাক্যের শুরুতে নেগেটিভ রয়েছে, বাক্যের লাস্টে আপনাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে দেখেন শি লুকস ভেরি বিউটিফুল, এই শি লুকস ভেরি বিউটিফুল টুডে, এই পর্যন্ত কি বাক্যের কোথাও নেগেটিভ রয়েছে? নেগেটিভ কিন্তু নাই, তার মানে কিন্তু আমাদের লাস্টে অবশ্যই নেগেটিভ করতে হবে। তার মানে লুকসটা কিন্তু অবশ্যই এখানে বাক্যে কোন ভার্ব, এটা কিন্তু আসলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে লুকস কিন্তু এস বাই এস যুক্ত হয়েছে, এক কথা এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ করছে। তার মানে হচ্ছে লুকসকে যদি আমরা প্রশ্ন করতে চাই, তার মানে কিন্তু অবশ্যই আমাদের যে ভার্বটা আনতে হবে সেটা কিন্তু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার ভার্বটা আনতে হবে। তার মানে কিন্তু ইজ কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসে না, তার মানে কিন্তু ক্রস। আমাদের কিন্তু ইজ এন্ডও কিন্তু বসবে না, ইজ কোনো কিছু বসবে না, ক্রস। তার মানে ডাজ শি অথবা ডাজেন্ট শি। তার মানে আমাদের দেখতে হবে লুকস, এখানে কি আছে, এখানে কিন্তু এক পাশে অ্যাফার্মেটিভ রয়েছে, তার মানে কিন্তু ট্যাগ করছেন, অপর পাশে অবশ্যই নেগেটিভ হবে, তার মানে কিন্তু ডাজেন্ট, এটা কিন্তু নেগেটিভে রয়েছে, এই যে কিন্তু ডাজেন্ট সঠিক উত্তর, ডাজেন্ট কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 28, আপনারা পারবেন। ইট ইজ নট ভেরি হট টুডে, তার মানে দেখেন ট্যাগ করছেন, এখানে কি আছে, নেগেটিভ রয়েছে। নেগেটিভ থাকলে অবশ্যই আপনাকে অপর পাশে কি করতে হবে, অপর পাশে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাফার্মেটিভে লিখতে হবে। তার মানে ইজেন্ট রয়েছে, অবশ্যই কিন্তু আপনাকে অ্যাফার্মেটিভ কি হবে, ইজ ইট হবে, অবশ্যই কিন্তু ইজ ইট হবে। তার মানে কিন্তু অপশন বি কিন্তু সঠিক উত্তর। ট্যাগ করছেন প্রাইমারি পরীক্ষা কিন্তু দিয়ে দেয়, ট্যাগ করছেন প্রাইমারি পরীক্ষায় দিয়ে দেয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যারা উত্তর পেয়েছেন। আচ্ছা, এইবার আসেন নাম্বার 29, ওর শব্দটি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? এটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি যেটা রয়েছে সেটাকে বলা হয় ইংলিশে ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ ডিগ্রি এর কম্পারিজন, ডিগ্রি এর আসলে তুলনা, ডিগ্রি অফ কম্পারিজন। কি বলেছে, ওটস মানে হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যাড ওটস, ব্যাড ওটস, ওর্স্ট। তে এই ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ওর্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তার মানে মনে রাখবেন, ব্যাড মানে হচ্ছে খারাপ, ওর্স মানে হচ্ছে মোটামুটি খারাপ, এবং ওর্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ। তো কি বলেছে, ওর শব্দটি অ্যাডজেক্টিভের কোন ডিগ্রি? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ হচ্ছে ব্যাড, সুপারলেটিভ হচ্ছে ওর্স, তার মানে ওর্স হচ্ছে এখানে কম্পারেটিভ ডিগ্রি। তার মানে সি সঠিক উত্তর, 29-এর সি সঠিক উত্তর। আচ্ছা, এইবার আসেন আজকের দিনে সবশেষ প্রশ্ন। দেখেন কি বলেছে, দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট। তার মানে দেখেন দ্য চেইন ওয়াজ ড্যাশ, অর্থাৎ চেইন কি আসলে স্ট্রংগেস্ট নাকি স্ট্রং, আপনাদেরকে বের করতে হবে। তার মানে বাক্যের মধ্যে তুলনা বোঝাচ্ছে, বাক্যের মধ্যে যদি আপনি দেখেন সেই তুলনাকৃত বিষয়বস্তুর মধ্যে কোনো উল্লেখ নাই যে আসলে কয়জন আছে, কোনো উল্লেখ নাই। যদি কয়জন উল্লেখ না থাকে তাহলে ধরে নেবেন যে সেই তুলনাটা দুইজনের মধ্যে হচ্ছে, আর যখন তুলনাটা দুইজনের মধ্যে হবে সেখানে হচ্ছে কম্পারেটিভ ফর্ম বসে। তার মানে দেখেন এখানে কিন্তু স্ট্রঙ্গার একটা কম্পারেটিভ ফর্ম, স্ট্রং কিন্তু কম্পারেটিভ না, স্ট্রংও না, তার মানে কিন্তু কম্পারেটিভ ফর্ম কিন্তু একটাই রয়েছে। তার মানে 30-এর এ সঠিক উত্তর। তুলনা দুজনের মধ্যে বোঝালে সেখানে কম্পারেটিভ হয়। আপনাদেরকে আমি মানে বলছি, ভরসা রাখতে পারেন, এই 30টা প্রশ্নই মানে কিন্তু 30টা নিয়ম, 30টা প্রশ্ন মানে কিন্তু 30টা নিয়ম, এবং 30টা নিয়মের যে ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যা কিন্তু প্রায়
200 প্রশ্নের সমান। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা দিয়ে পড়েছি যে এটা থাকলে এটা হবে, এটা না থাকলে এটা আসতে পারে। এই 30টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করা মানে কিন্তু 200 প্রশ্ন সমাধানের সমান। তার মানে এইবার বলেন যে আজকের ক্লাসটি কি ইফেক্টিভ হয়েছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য আমাদের আয়োজন, এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের বিজয় যাত্রা পেজে ইনশাল্লাহ আয়োজন চলবে। তো ক্লাসটি কেমন লেগেছে আমি সবার কাছে, যারা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান যে না এতক্ষণ ধরে আসলে স্যার ক্লাস নিয়েছেন, একটু কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে। একটু সবাই কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, ক্লাসটি কেমন লেগেছে আজকের ক্লাসটি। সবাই সবাই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন, সবাই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। এবং আগামীকাল রাত 9টায় ইংরেজি লিটারেচার, যেখান থেকে প্রাইমারিতে পরীক্ষায় প্রশ্ন আসবেই এমন কিছু প্রশ্ন শেষবারের মতো আগামীকাল ইংরেজি সাহিত্য নিয়ে ক্লাস আসতে চায়। আগামীকাল রাত 9টায় শেষবারের মতো ইংরেজি সাহিত্য, আগামীকাল রাত 9টায় ইংরেজি সাহিত্য। যারা যারা উপস্থিত থাকবেন আবার দাওয়াত দিয়ে দিচ্ছি, ইংরেজি সাহিত্য আগামীকাল রাত 9টায়। ইংরেজি ক্লাস কি প্রতিদিন দিবেন না, আমি আগামীকালই এই প্রাইমারির জন্য মানে আমার সাবজেক্ট আমি শেষ করে দিব। আমি পেইড ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগে। মির্জা ইমরান সরকার অসংখ্য ধন্যবাদ। শুক্লা পার্বতী ভট্টাচার্য খুব ভালো। সাহেরা বেগম আলহামদুলিল্লাহ। এবং আপনাদের জন্য এখন একটা ঘোষণা, অর্থাৎ যারা একদম শেষ মুহূর্তে, পরীক্ষার কিন্তু আর মাত্র 4 দিন, একদম শেষ মুহূর্তে যারা 4টা দিন যারা আমাদের ক্লাসের উপর আস্থা রেখেছেন এবং 4টা দিন শেষ মুহূর্তে রিভিশন দিতে চান, আপনাদের জন্য 800টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে, 800 প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করা মানে কিন্তু 3000 প্রশ্নের সমান। এবং ব্যাখ্যা সহকারে পড়তে পারলে সেখান থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক নাম্বার কিন্তু তুলতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা শেষ মুহূর্তে রিভিশন কোথা থেকে দিবেন, কি পড়বেন আসলে ভাবছেন, তাদের জন্য বলছি সকল বিষয়, প্রাইমারিতে 5টা বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এই 5টা বিষয়ের বাছাইকৃত 800 প্রশ্ন, 8টা মডেল টেস্ট প্লাস ওই মডেল টেস্টের উত্তর, 800 প্রশ্নের পিডিএফ প্লাস কিন্তু মডেল টেস্ট আমরা কিন্তু নিব। এবং যারা এই কোর্সে যুক্ত হতে চান, সময় মাত্র 4 দিন, এবং আমরা কিন্তু এই 800 প্রশ্নের পিডিএফ আমাদের গ্রুপে রয়েছে। যারা যুক্ত হতে চান তাদের শেষবারের মতো বলছি 99 টাকা কিন্তু আপনারা ভর্তি করতে পারবেন এখনই। যারা সিক্রেট গ্রুপে যুক্ত হতে চান আমরা এখনই যুক্ত করে দিব, তারা কিন্তু যুক্ত হতে পারেন দ্রুত। এই নম্বরে অনলি 99 টাকা পাঠিয়ে জানাবে। এটা শুধুমাত্রই শেষ মুহূর্তে রিভিশনের জন্য। আবার অনেকে ভাববে না যে এখান থেকে সব কমন আসবে, আমরা আবারও বলছি এটা শুধুমাত্র রিভিশনের জন্য। যারা ভর্তি হতে চান তারা টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, সোহা ইসলাম মিম লিখেছেন গুড, বেস্ট, বেটার। শুভ কুমার সাহা লিখেছেন গুড ওয়ার্ক স্যার। রাকিবুল হাসান আচ্ছা আলহামদুলিল্লাহ। আলিফা ইসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যার, অনেক ধন্যবাদ স্যার, ক্লাস অনেক ভালো লেগেছে স্যার, অনেক কিছু ক্লিয়ার হলো, যে অসংখ্য ধন্যবাদ লাবণী আপনাকে। মিজানুর রহমান লিখেছেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কমেন্টস গুলো কিন্তু আমাদের অনুপ্রাণিত করে ক্লাসগুলো নেওয়ার জন্য। সো আপনারা অবশ্যই বিজয় যাত্রার সাথে থাকবেন এবং আপনাদের পরিচিতদের মেনশন দিবেন, যাতে করে তারা এখানে ক্লাসগুলো করতে পারে। এবং অবশ্যই আমাদের ক্লাসগুলো আপনারা শেয়ার করে রেখে দিবেন। এবং যারা যুক্ত হতে চান টাকা পাঠিয়ে ফুল নম্বর, যে নম্বর থেকে টাকা পাঠাবেন তার সম্পূর্ণ নম্বরটা লিখে আমাদের ইনবক্স করুন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। 800 প্রশ্নের পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। 800 প্রশ্নের পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রিয়াঙ্কা রানী দাস আপনি একটু ইনবক্সে আপনি জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব। কোথায় জানাবো টাকা পাঠিয়ে, আপনি ইনবক্সে জানাবেন, টাকা পাঠিয়ে আমরা আপনাদেরকে অ্যাড করে দিব।
যারা পাঠাবেন একটু জানাবেন, সব তো পাচ্ছি না যে আপনি সবই পাবেন। আমরা ক্লাসের আমাদের সিক্রেট গ্রুপে সবগুলো পিডিএফই দেওয়া রয়েছে, সবগুলো পাবেন ইনশাল্লাহ। সোনিয়া সুতালি লিখেছেন আমাদের অনেক ভালো লাগলো। শ্রুতি বিশ্বাস ক্লাসটা খুবই উপকৃত হলো স্যার, সব কনফিউশন ক্লিয়ার। তানভীরুল ইসলাম ভালো ছিল ক্লাস। তাসলিমা বিনতে হাফিজ ভালো ছিল খুব। অব্যক্ত কথন কোথায় জানাবো? যে আপনি এখানে জানাবেন ইনশাল্লাহ, আপনি এখানে জানাবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আমরা আপনাকে অ্যাড করে দিব এখনই। যারা পাঠাবেন খালি কি করবেন, লাস্ট ফুল নাম্বার, যে নম্বর থেকে টাকা পাঠাবেন আমাদের এই নম্বরে, যে কোনো একটি উপায়, বিকাশ, রকেট অথবা নগদ, এবং যে নম্বর থেকে টাকা পাঠাবেন সেটার ফুল নাম্বার লিখে জানাবেন। এবং আগামীকাল থেকে আমাদের 19তম নিবন্ধন ব্যাচে ভর্তি নেওয়া হবে। তো যারা 19তম নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চান, অবশ্যই অফার দিব আগামীকাল, একটা বিশেষ অফার, তারা অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন। আগামীকাল আপনার 19তম নিবন্ধন ব্যাচও কিন্তু বছরের শুরু বা একদম ছাকা নাকা অফারে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের গ্রুপে যুক্ত হলে পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা যুক্ত হতে চান টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ, এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ। না রাখেন বসেন। আপনার টাকা পাঠিয়ে জানাবেন, আমরা অ্যাড করে দেব ইনশাল্লাহ শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য। ক্লাসটা শেষ করে নেই। যে আজকের পিডিএফটা আমাদের এক্সাম চলছে, আজকে এই এক্সামের পর আমরা পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ, এক্সাম পরে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হতে চান অনলি নাম্বারটা লিখে আমাদের ইনবক্সে জানান, আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, অনলি 99 টাকা। আমরা 2 মিনিট থাকবো, 2 মিনিটের মধ্যে যারা পাঠাবেন টাকা পাঠিয়ে জানাবেন, অ্যাড করে দিব। কোন জায়গা থেকে শুরু? এখান থেকে না? আচ্ছা, লাস্টে 916 দেখতে পাচ্ছি টাকা পাঠিয়েছেন, লাস্টে 266, লাস্টে 240, লাস্টে 620 আমরা টাকা পেয়েছি। যারা পাঠাবেন একটু দ্রুত পাঠিয়ে জানাবেন, আমরা আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই লাইভটি অফ করে দিব। এবং ইনশাআল্লাহ আশা রাখি যে আপনারা আমাদের যারা ক্লাস করে থাকেন, আপনারা আশা রাখতে পারেন যে শেষ মুহূর্তের রিভিশন
এবং অনেকে মনে করে থাকেন যে 800 প্রশ্ন থেকে কিন্তু হুবই কমন আসবে কিনা। আমি আবারও বলছি, আগেও বলেছি, এটা শুধুমাত্র শেষ মুহূর্তে রিভিশনের জন্য। প্রশ্ন তো আমরা করিনি, আমরা কিন্তু কখনোই জানবো না যে কোথা থেকে প্রশ্ন আসবে। তবে সর্বোচ্চ প্রিপারেশনের জন্য যেটা আসলে করা উচিত ইথিক্সের জায়গা থেকে, সেই জিনিসটা ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। এবং 5টা বিষয়ের যেই 800 প্রশ্ন দিব সেটা একদম গবেষণামূলক, যেই প্রশ্নের একদম ব্যাখ্যা সহকারে দেওয়া হবে। আপনি যদি শেষ মুহূর্তে এগুলো সমাধান করতে পারেন, এই 800 প্রশ্ন ইকুয়াল টু 3000 প্রশ্নের সমান। তো 3000 প্রশ্ন থেকে ইনশাল্লাহ ভরসা রাখতে পারেন যে কমন ইনশাল্লাহ এর ভেতর থেকে এই টাইপের প্রশ্ন থেকে রিলেটেড কিন্তু প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। তো যারা যুক্ত হতে চান একদম শেষ মুহূর্তে, যারা শেষ মুহূর্তে এই সিক্রেট গ্রুপে যুক্ত হতে চান, অনলি 99 টাকা পাঠিয়ে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। অ্যাড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আজকের পিডিএফ হচ্ছে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে দেয়া হবে। এবং যারা পাঠাবেন তারা অবশ্যই আপনার ফুল নম্বরটি পাঠিয়ে তারপরে আমাদের ইনবক্স জানাবেন, আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, সেন্ড মানি করতে হবে। এমডি শহীদুল ইসলাম লিখেছেন ধন্যবাদ, ভালো। শেখ হাসিব লিখেছেন ধন্যবাদ। তাজকিরা সুলতানা অনেক ভালো লেগেছে। রিমা জাহান ভালো লেগেছে, দিয়ে আমি আপনার ক্লাস করি। স্বর্ণা যে ভালো লাগে, যে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সেন্ড মানি করে জানাবেন, অনলি সেন্ড মানি করে, যে কোনো একটি মাধ্যমে সেন্ড মানি করে জানাবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর আমার কিন্তু নতুন ব্যক্তিগত ব্যাচ শুরু হয়েছে কিন্তু অলরেডি। যারা আমার নতুন ব্যক্তিগত ব্যাচে ইংরেজি পড়তে চান তারা হচ্ছে ইংলিশ থেকে কমেন্টস করে জানাবেন। তো আমি কেমন পড়াই, কেমন স্টাইলে পড়াই আপনারা কিন্তু ভালো করে জানেন। আমি সপ্তাহে 3 দিন আপনাদের এই ব্যাচে সময় দিব, 2 দিন আমি টানা ক্লাস দিব। এবং এখানে একটা সুবিধা হচ্ছে, আমি ইংলিশ ব্যাচে প্রথমে একদম যে কোনো টপিকে রুলস পড়াবো, রুলস পড়ানোর পরে আমি সেখান থেকে বিগত সালের যে প্রশ্ন মাস্টার বই থেকে সেখানে কিন্তু সমাধান করে দিব। এবং এই কোর্সের ফি জাস্ট আপনারা প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত অনলি মাত্র 500 টাকায় ভর্তি হতে পারবেন। এই প্রাইমারি পরীক্ষা 9 তারিখ হওয়ার পর এই কোর্সে কিন্তু ভর্তি হতে হবে 1000 টাকা। তো যারা আমার কাছে ইংরেজি পড়তে চান আজীবন লাইফ টাইম, যতদিন আপনি চাকরি পরীক্ষা দিবেন ততদিন আমার ইংরেজি ব্যাচে ক্লাস করতে পারবেন, মাত্র কোর্স ফি 500 টাকা। যারা ভর্তি হতে চান তারা কি করবেন, তারা হচ্ছে অনলি ইংলিশ লিখে জানাবেন। বাংলাদেশের সকল চাকরি, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড সকল চাকরির ইংরেজি ইনশাল্লাহ কভার করা হবে। যারা পড়তে চান তারা কি করবেন, তারা হচ্ছে ইংলিশ লিখে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। এবং যারা পরবর্তী রেকর্ড দেখবেন তারাও কিন্তু আমাদের এই নম্বর টাকা পাঠিয়ে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 1 মিনিট থাকবো। তো যারা শেষ মধ্যে যুক্ত হতে চান তারা দ্রুত পাঠিয়ে জানাবেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ।
9 তারিখ বিকাল 3টা এক্সাম হবে, বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত পরীক্ষা হবে। ওকে, তো আজকের মতো আমরা এখনই বিদায় নিচ্ছি। তো আবারও বলছি যে আগামীকাল রাত 9টা ইংরেজি সাহিত্যের ফ্রি ক্লাস নিয়ে দেখা হবে, মিস করবেন না। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।